আপনারা সবাই কখনো না কখনো বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করতে গিয়ে এরকম স্লাইড করে আসা ফিডব্যাক ফর্ম দেখেছেন। এই ফিডব্যাক ফর্মগুলো আপনাদের নিজস্ব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটেও ইমপ্লিমেন্ট করতে পারেন। এর জন্য আপনারা আপনাদের সম্পূর্ণ কাস্টম একটি প্লাগইন বানিয়ে নিতে পারেন, যে প্লাগইনটি অন্য কোনো থিম বা প্লাগইনের উপর নির্ভর করবে না। অর্থাৎ আপনার ওয়ার্ডপ্রেস সেটআপে যে কোনো থিম বা প্লাগইন থেকে থাকুক না কেন, এই প্লাগইনটি যদি আপনারা ইনস্টল করে অ্যাক্টিভেট করেন তাহলে আপনারা এইরকম একটা ফিডব্যাক ফর্ম চালু করতে পারবেন আপনাদের ওয়েবসাইটে। সেই সাথে এর বিভিন্ন কোর সেটিংস আপনারা অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করতে পারবেন। আর আপনারা যেই পোস্টগুলোতে ফিডব্যাক চালু করবেন সেই পোস্টগুলোর ফিডব্যাকও অ্যানালাইসিস করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে। আর এই প্লাগইনটি অন্য যে কোনো প্লাগইনের মতো ড্র্যাগ এন্ড ড্রপ করে ইনস্টল করা যাবে যে কোনো ওয়ার্ডপ্রেস সেটআপে। আপনারা চাইলে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডিরেক্টরিতেও এই প্লাগইনটি আপলোড দিতে পারেন আপনাদের নামে। হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু জি চ্যানেল। The future's clear. Gadgets and code bring us near. 7 seconds gear. প্রথমেই আপনাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি এর ফাইনাল আউটপুটটা কীরকম হবে। চলুন চলে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। আমাদের জেটেস ফিডব্যাক নামের যে প্লাগইনটা রয়েছে সেটাকে আমরা এখান থেকে অন্য যে কোনো প্লাগইনের মতো অ্যাক্টিভেট করতে পারবো। অ্যাক্টিভেট করার পর আমরা এখানে জেটেস ফিডব্যাক নামের একটা অপশন পাবো। সেখান থেকে সেটিংসে গিয়ে আমরা এই যে সেটিংসগুলো থাকবে সেই সেটিংসগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবো। আমি এখানে মূলত ফিডব্যাক ইনেবল করে রেখেছি এবং ফেসবুকের যে বট রয়েছে সেই বটটাকে আমাদের এই ফিডব্যাক ফর্ম থেকে এক্সক্লুড করে রেখেছি। আপনারা চাইলে এখানে যে কোনো ইউজারকেও এক্সক্লুড করে রাখতে পারেন, অর্থাৎ সে ফিডব্যাক দিতে পারবে না। অথবা আপনারা চাইলে যে কোনো একটা আইপি অ্যাড্রেসকেও এক্সক্লুড করে রাখতে পারেন, যেটা থেকে আপনারা ফিডব্যাক ফর্ম অ্যাকসেপ্ট করবেন না। এরপর আসি, আমরা যদি আমাদের মেইন পেজে যাই, আমাদের হোম পেজে যাই, এখানে আমরা যে কোনো ওয়েবসাইট থাক, যে কোনো থিম থাক, আমরা 5 সেকেন্ড পর এরকম একটা ফিডব্যাক ফর্ম পেয়ে যাব, যেটা আমরা এখান থেকে ফিল আপ করতে পারবো। তো আমরা যদি এটা এখান থেকে ফিল আপ করি এবং সাবমিট করি, তাহলে এটা সাবমিট হয়ে গেছে। এখন আমরা আমাদের প্লাগইনের ফিডব্যাক পেজ যেটা রয়েছে সেই ফিডব্যাক পেজে এসে আমাদের যতগুলো পোস্টে ফিডব্যাক এনেবল রয়েছে সেই পোস্টগুলোর ডিটেলস, ফিডব্যাক এবং ওভারঅল রেটিং দেখতে পারবো এখান থেকে। এছাড়াও আমরা যখনই কোনো একটা পোস্ট ক্রিয়েট করতে যাব অথবা এডিট করতে যাব, তখন সেই পোস্টের জন্য অথবা পেজের জন্য আমরা এখানে একটা অপশন পেয়ে যাব এনেবল ফিডব্যাক নামের। এই এনেবল ফিডব্যাক অন করে রাখলে সেই পেজ বা পোস্টের জন্য ফিডব্যাক ফর্মটা আমরা দেখতে পাবো ফ্রন্ট এন্ডে, যদি সেই ইউজার এক্সক্লুডেড না করা থাকে সেটিংস পেজ থেকে। এই হচ্ছে আমাদের প্লাগইনের কাজ এবং এটাকে আমরা ভবিষ্যতে অনেক আপগ্রেড করব, আরও অনেক কাস্টমাইজেবল করব। এই প্লাগইনটি সম্পূর্ণভাবে আপনি ডেভেলপ করতে চাইলে এই ভিডিওর কোনো অংশ মিস করবেন না। কোনো একটা নির্দিষ্ট অংশ যদি আপনারা মিস করে যান তাহলে শেষ পর্যন্ত গিয়ে আপনি প্লাগইনটি ডেভেলপ করতে পারবেন না, অর্থাৎ আপনার কোনো না কোনো বাগ চলে আসবে প্লাগইনে। আর এছাড়াও এই প্লাগইনটা আমরা ভবিষ্যতে আরও উন্নত করব, আরও অনেক ফিচার যোগ করব, আরও অনেক কাস্টমাইজেশন যোগ করব। তাই যদি কোনো জায়গায় আপনারা ভিডিওটা মিস করে যান তাহলে ভবিষ্যতের ভিডিওগুলো ধরতে পারবেন না। অবশ্যই এই প্লাগইনের আইডিয়াটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর আপনাদের ফ্রেন্ডদের মধ্যে যাদের এটা প্রয়োজন আছে বলে আপনার মনে হয় তাদের কাছে শেয়ার করে দেবেন। আর দেরি না করে চলুন চলে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের যে কোনো একটা ব্রাউজারে, এখান থেকে সার্চ দিবেন wordpress.org। এখান থেকে গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন, তারপর ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.7.2, অথবা এটা যখন আপনারা ভিডিওটা দেখছেন তখন হয়তো ভিন্ন কিছু হতে পারে ভার্সন, সেই ভার্সনটা ডাউনলোড করে নেবেন। এটা এখানে ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হতে কিছুক্ষণ সময় নেবে। আমি অলরেডি এটা ডাউনলোড করে রেখেছি, আমি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। তারপর আপনাদেরকে যেটা ডাউনলোড দিতে হবে সেটা হচ্ছে XAMPP অর্থাৎ জাম্প। এই জাম্প সার্ভার আপনাদের লোকাল কম্পিউটারকে একটা লোকাল সার্ভারে পরিণত করবে। এই সম্পর্কে আপনারা যদি না জেনে থাকেন আমার আগের ভিডিও দেখে আসতে পারেন, এখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা জাম্প সম্পর্কে জেনে নিতে পারেন, এটা কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন। আপনারা শুধুমাত্র জাম্প সার্ভারটা ইনস্টল করবেন, আর ওয়ার্ডপ্রেস যে আপনারা ডাউনলোড দিয়েছেন সেটা কোথায় ডাউনলোড হচ্ছে সেটা খেয়াল রাখবেন। আপনাদের জাম্প সার্ভারটা ইনস্টল করার পর যেখানে আপনারা জাম্প সার্ভারটা ইনস্টল করেছেন তার ভেতরে গেলেই আপনারা জাম্প কন্ট্রোল প্যানেল পাবেন, এই যে জাম্প control.exe নামে একটা। তো এটাকে ওপেন করবেন, অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটর মোডে অন করবেন।
তারপর এখান থেকে আপনারা অ্যাপাচি এবং MySQL এই দুইটা সার্ভার স্টার্ট করবেন। তারপর আপনারা আপনাদের এই জাম্প ইনস্টলেশনের htdocs ফোল্ডারটি রয়েছে এর ভিতর চলে যাবেন। আর আপনারা যদি macOS বা লিনাক্সে ইউজ করে থাকেন সেই ক্ষেত্রে আপনারা লিনাক্সের ক্ষেত্রে আপনারা লাম্পস্ট্যাক ইনস্টল করতে পারেন। সেটা ডিরেক্ট কোনো অ্যাপ নয়, সেটা কিভাবে ইনস্টল করতে হয় তার একটা ডকুমেন্টেশনের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়া আপনারা যদি ম্যাকে হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ম্যাকে আপনারা জাম্পের বদলে মাম্প ইনস্টল করতে পারেন, যেটা ম্যাকের জন্য কনভিনিয়েন্ট। সেই ক্ষেত্রে আমরা এখানে আমাদের স্ক্রিপ্টগুলোকে PHP স্ক্রিপ্টগুলোকে জাম্পের ক্ষেত্রে htdocs ফোল্ডারের ভিতরে রাখবো। আমাদের যে ওয়ার্ডপ্রেস অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটাকে আমরা htdocs ফোল্ডারের ভিতরে আমাদের যে কোনো নাম দিয়ে আমরা রাখতে পারি। আর আপনারা যদি ম্যাকে মাম্প ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনারা htdocs-এর বদলে মাম্প ইনস্টলেশন ফোল্ডারের ভিতরে www নামের একটা ফোল্ডার পাবেন, সেটার ভিতরে আপনাদের ওয়ার্ডপ্রেস অ্যাপ্লিকেশনটাকে যে কোনো নামে রাখতে পারেন। এখানে এই ওয়ার্ডপ্রেস 6.7.2.zip যে ফাইলটা আছে, অর্থাৎ আপনার ওয়ার্ডপ্রেসের ভার্সনের যে জিপ ফাইলটা রয়েছে সেটাকে আপনারা এক্সট্রাক্ট করবেন। আপনারা উইনরার ইউজ করেও এক্সট্রাক্ট করতে পারেন, অথবা আপনাদের যে ডিফল্ট উইন্ডোজের এক্সট্রাক্ট ফাংশন থাকে সেটা ইউজ করেও করতে পারেন। এখানে আপনারা ব্রাউজে ক্লিক করে সিলেক্ট করবেন আপনাদের যে জাম্প ইনস্টলেশন ফোল্ডারটা রয়েছে, অর্থাৎ এই যে জাম্প এর ভেতরে htdocs ফোল্ডার রয়েছে, এই htdocs-এর ভেতর সিলেক্ট ফোল্ডার ক্লিক করে এক্সট্রাক্টে ক্লিক করে দেবেন। এটা সম্পূর্ণ ওয়ার্ডপ্রেসের ফাইলগুলোকে, অর্থাৎ সব PHP ফাইল সহ জাভাস্ক্রিপ্ট ফাইল সহ যতগুলো ফাইল রয়েছে সবগুলোকে আপনার সেই htdocs-এর ভেতর ওয়ার্ডপ্রেস নামের একটা ফোল্ডারের ভেতর এক্সট্রাক্ট করে দেবে। এক্সট্রাক্ট কমপ্লিট হওয়ার পর আপনারা যদি htdocs ফোল্ডারে আসেন, এখানে এই যে ওয়ার্ডপ্রেস নামের একটা ফোল্ডার আছে, এই ওয়ার্ডপ্রেস নামের ফোল্ডারের ভেতরে যদি যান এখানে আপনারা ওয়ার্ডপ্রেসের সকল ফাইল দেখতে পাবেন। আপনারা সিম্পলি এই ওয়ার্ডপ্রেসের রিনেম করে আপনাদের প্রজেক্টের নাম দিয়ে দেবেন যে প্রজেক্টের নাম আপনারা চান। তো এই ক্ষেত্রে প্রজেক্টের নাম দিচ্ছি JS feedback। ওকে, তো এখন আমাদের এই প্রজেক্টের জন্য একটা ডাটাবেস রেডি করতে হবে। তো ডাটাবেস রেডি করার জন্য আমরা যে জাম্প ওপেন করেছিলাম, জাম্পের MySQL এর পাশে অ্যাডমিন নামের একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করলে এটা আপনাদেরকে একটা MySQL ডাটাবেস ইন্টারফেসে নিয়ে যাবে। সেখান থেকে আপনারা নিউতে ক্লিক করে একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করতে পারবেন। এই ডাটাবেজের একটা নাম দিতে হবে, এই নামটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তো আপাতত আমি আমাদের ডাটাবেজের নাম দিচ্ছি JS FEED, অর্থাৎ JS feed। ওকে, আমি এই নামটাকে কপি করে নিচ্ছি যেন আমি এটা পরবর্তীতে ইউজ করতে পারি। ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ব্রাউজারে গিয়ে লিখতে হবে localhost/ আমরা আমাদের যে প্রজেক্টের নাম দিয়েছিলাম JS feedback, এটা আমরা এটা লিখলে সাথে সাথে দেখতে পাবো আমাদেরকে ওয়ার্ডপ্রেস তাদের ইনস্টলেশন পেজে নিয়ে গেছে। এখান থেকে প্রথমে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব, তারপর এখান থেকে লেটস গোতে ক্লিক করলে এখানে আমার ডাটাবেস নামটা লিখতে বলবে। আমরা যে ডাটাবেসের নামটা কপি করে রেখেছিলাম সেটা এখানে পেস্ট করে দেব। তারপর ইউজার নেম, আপনারা যদি জাম্প ইউজ করে থাকেন অথবা মাম্পের ক্ষেত্রেও ইউজার নেমটা হবে রুট। আর জাম্পের ক্ষেত্রে আপনাদের এখানে কোনো পাসওয়ার্ডের প্রয়োজন হয় না, MySQL পাসওয়ার্ড ছাড়াই অ্যাক্সেস করা যায়। তো আপনারা যখন একটা রিয়েল সার্ভারে এই ডাটাগুলো ইনপুট করছেন তখন অবশ্যই আপনার রিয়েল ডাটাবেস নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডাটাবেসের হোস্ট, টেবিল প্রিফিক্স এগুলো দিয়ে নেবেন। তো নর্মালি আমরা এখানে পাসওয়ার্ড এমটি রাখছি, ডাটাবেস হোস্ট লোকাল হোস্টই থাকবে, টেবিল প্রিফিক্স আপনাদের ইচ্ছা মতো যা ইচ্ছা দিয়ে দিতে পারেন, এটা ম্যাটার করে না। টেবিল প্রিফিক্স দিয়ে নিচ্ছি JS_। তো এখন আমরা এটাকে সাবমিট করে দিলে এবং রান দ্য ইনস্টলেশনে ক্লিক করলে এটা একটা ইনস্টলেশন প্রসেস চালাবে এবং ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেলে আপনারা বেসিক কিছু ইনফরমেশন এখানে ইনপুট দিতে পারবেন আপনাদের ওয়েবসাইটের জন্য। প্রথমে হচ্ছে আপনাদের ওয়েবসাইটের একটা টাইটেলের প্রয়োজন। টাইটেল দিচ্ছি আমি জিসানাল ফিডব্যাক প্লাগইন। ওকে, এরপর আপনার লগ ইন করার জন্য, অ্যাডমিন হিসেবে লগ ইন করার জন্য একটা অ্যাডমিন অ্যাকাউন্টের প্রয়োজন। সেই অ্যাকাউন্টের ইউজার নেম, পাসওয়ার্ড এবং ইমেল এখান থেকে আপনারা সেট করে দিতে পারবেন। তো আমি ইউজার নেম দিচ্ছি জিসানাল, পাসওয়ার্ড দিচ্ছি টেস্ট পাস,
আপনারা যদি এখানে উইক পাসওয়ার্ড ইউজ করেন সেক্ষেত্রে এই কনফার্মেশনটা চাইবে, আপনারা সেটা ওকে করে দেবেন। আর আপনারা যদি কোনো স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে চান ইউজ করতে পারেন। আর এখানে আপনারা আপনাদের একটা ইমেল দিয়ে দেবেন। আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। আপনাদের ওয়ার্ডপ্রেস সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন আপনারা লগ ইন পেজে গিয়ে আপনাদের যে ইউজার নেম রয়েছে এবং পাসওয়ার্ড রয়েছে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করে লগ ইন করতে পারেন। রিমেম্বার মিতে ক্লিক করে নিলে আপনারা পরবর্তীতে যখন এই ব্রাউজার থেকেই লগ ইন করবেন তখন আর আপনাদেরকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে না, অটোমেটিক লগ ইন হয়ে যাবে। এখন আসি, আমাদের একটা কমপ্লিট ওয়েবসাইট রেডি হয়ে গেছে ওয়ার্ডপ্রেসের। আমরা যদি ভিজিট সাইটে যাই তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা দেখতে পারবো, যেটা খুব বেসিক একটা ওয়েবসাইট। এখানে একটা বেসিক থিম ইনস্টল করা রয়েছে, বেসিক কিছু প্লাগইন ইনস্টল করা রয়েছে, যেগুলো আমরা বিভিন্ন অ্যাডভান্সড থিম এবং প্লাগইন ইউজ করে অনেক আপগ্রেড করতে পারি। তবে সেদিকে আমাদের ফোকাস না। যে কোনো ওয়েবসাইটের, যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে কোনো থিম ইনস্টল করা থাক, সেটাতে আমাদের প্লাগইনের কোনো প্রবলেম হবে না। আমাদের প্লাগইনটা সম্পূর্ণ স্ট্যান্ড অ্যালোন থাকবে, আর এই প্লাগইনটা অন্য কোনো থিম বা প্লাগইনের সাহায্য ছাড়াই তার কাজ করতে পারবে। এই ছিল আমাদের একটা ওয়ার্ডপ্রেসের বেসিক ইনস্টলেশন। এখন আমরা যাব একটা প্লাগইন কিভাবে আমরা বানাতে পারি। প্লাগইন বানানোর জন্য প্রথমেই আমাদের যে এই প্রজেক্টটা রয়েছে, এই প্রজেক্টটা আমাদের VS কোডে অন করে নিতে হবে। এখানে আপনারা যে কোনো কোড এডিটর ইউজ করতে পারেন। আমি VS কোড প্রেফার করি কারণ এতে অনেক এক্সটেনশন রয়েছে যেগুলো খুব হেল্পফুল। জেটেস ফিডব্যাক ফোল্ডারের ভিতর থেকে একটা টার্মিনাল ওপেন করতে পারেন এবং টার্মিনালে গিয়ে আপনারা কোড ডট লিখলেই এটা একটা VS কোডে ওপেন হয়ে যাবে। আমি একটু জুম করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এখন এই যে WP কন্টেন্ট নামের একটা ফোল্ডার রয়েছে, আমাদের থিম ডেভেলপ করতে হোক অথবা প্লাগইন ডেভেলপ করতে হোক, সব কাজ হবে এই WP কন্টেন্টের ভেতর। তো WP কন্টেন্টের ভেতর এখানে প্লাগইনস নামের একটি ফোল্ডার রয়েছে। এই প্লাগইনসের ভেতরে সব ধরনের প্লাগইনস থাকে। আমরা যদি কাস্টম কোনো প্লাগইন ডেভেলপ করতে চাই সেটাও এটার ভেতরেই থাকবে। তো এই প্লাগইনসের ভেতর সিম্পলি আমরা আমাদের প্লাগইনের নাম দিয়ে একটা ফোল্ডার খুলব। আমি ফোল্ডার খুলছি জেটেস ফিডব্যাক নাম দিয়ে। এই ফোল্ডারের ভেতর আমাদের সেম নাম দিয়ে একটা PHP ফাইল বানাতে হবে, অর্থাৎ জেটেস ফিডব্যাক ডট PHP। এই PHP ফাইলের ভেতর আমাদের প্লাগইনের নাম, ডিটেলস, লাইসেন্স ইত্যাদি যত ডাটা থাকে সবগুলো প্রথমে কমেন্ট আকারে দিয়ে দিতে হবে। সেগুলো অলরেডি আমার কপি করা রয়েছে, আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো সিম্পলি এইটুকু সেটআপ কমপ্লিট করার পর আপনারা যদি ওয়ার্ডপ্রেসের এডমিনে যান এবং এখান থেকে যে প্লাগইনস ইনস্টলড প্লাগইনস অপশনে যান, এখানে আপনারা আপনাদের যে কাস্টম প্লাগইন রয়েছে সেই প্লাগইনটি দেখতে পাবেন এবং তার সম্পূর্ণ ডেসক্রিপশন, অথরের URL, যতগুলো ডিটেলস আপনারা দিয়েছেন কমেন্টে সবগুলোই এখানে দেখতে পাবেন। এবং এটা আপনারা এখান থেকে অ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ, আনইনস্টল সব কিছুই করতে পারবেন। অর্থাৎ অন্যান্য যে ওয়ার্ডপ্রেসের প্লাগইনগুলো রয়েছে সেগুলোর মতোই এটা বিহেভ করবে। একটা প্লাগইনের প্রথমেই আমাদের চেক করতে হয় সেই প্লাগইনটা কেউ ডিরেক্টলি অ্যাক্সেস করতে চাচ্ছে কিনা। অর্থাৎ আপনাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের মাধ্যমে আপনার প্লাগইনের ফাংশনালিটি চেক করা এক জিনিস, আর কেউ যদি হ্যাকিংয়ের উদ্দেশ্যে আপনার প্লাগইন ডিরেক্টলি অ্যাক্সেস করতে চায় সেটা আরেক জিনিস। তাই কেউ যেন ডিরেক্টলি প্লাগইনটা অ্যাক্সেস করতে না পারে এর জন্য আপনারা একটা চেক করে দিতে পারেন এখানে, যে এই অ্যাপস পাথ বা অ্যাবসোলিউট পাথ ওয়ার্ডপ্রেস ডিফাইন করে দেয়। তো এটা যদি ডিফাইন করা না থাকে তার মানে বুঝতে হবে কেউ আমাদের প্লাগইনটাকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা তাকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে দেবো না, ডাই ফাংশনের মাধ্যমে প্লাগইনের কাজ সেখানেই শেষ করে দেব। তারপর আমাদের প্লাগইনের জন্য আমরা কিছু কনস্ট্যান্ট ডিক্লেয়ার করব, যেই কনস্ট্যান্টগুলো ভবিষ্যতে আমাদের প্লাগইনকে আপগ্রেড করার ক্ষেত্রে, ফিচার যোগ করার ক্ষেত্রে বা আপগ্রেড করার ক্ষেত্রে কাজে লাগবে। তো এখানে আমি দুইটা কনস্ট্যান্ট যোগ করে নিচ্ছি। একটা হচ্ছে জেটেস ফিডব্যাক DIR, জেটেস ফিডব্যাক URL। অবশ্যই কনস্ট্যান্ট ডিফাইন করার আগে আপনার একটা প্রিফিক্স ইউজ করবেন নিজস্ব, যেমন আমি জেটেস আন্ডারস্কোর প্রিফিক্স ইউজ করেছি। এতে সুবিধা হলো অন্য কোনো প্লাগইন যদি এই নামে কোনো কনস্ট্যান্ট ডিফাইন করে থাকে সেক্ষেত্রে আপনারটা এবং তারটা আলাদা হবে, সেক্ষেত্রে দুইটা কনফ্লিক্ট করবে না। তারপর এখন আমি একটা ফোল্ডার স্ট্রাকচার তৈরি করব আমার এই প্লাগইনের ভেতর। ফোল্ডার স্ট্রাকচারটা তৈরি করার জন্য এখানে আমি একটা
ক্লাসেস নামের ফোল্ডার খুলবো, যার ভিতরে আমাদের সকল ফাংশনালিটির ক্লাসেসগুলো থাকবে। আরেকটা ফোল্ডার খুলবো হচ্ছে পেজেস নামে, যার ভিতরে আমার HTML পেজগুলো PHP আকারে থাকবে। আরেকটা ফোল্ডার থাকবে আমার লিভস নামের ফোল্ডার। এই লিভসের ভিতর মূলত আমার মেইন দুইটা ফাইল থাকবে, আমার প্লাগইনের ইনিশিয়ালাইজেশন এবং যত ফাংশনালিটি রয়েছে সেই ফাংশনালিটিগুলো আরেকটা functions.php নামের ফাইলের ভেতর এই লিভস ফোল্ডারের ভেতর থাকবে। আরেকটা ফোল্ডার থাকবে আমাদের অ্যাসেটস নামের। এই অ্যাসেটস ফোল্ডারের ভিতরে আমাদের সকল CSS জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো থাকবে। প্রথমেই আমাদের প্লাগইনের মূল দুইটা ফাইল আমরা ইনক্লুড করে নেই আমাদের PHP ফাইলে। একটা হচ্ছে লিভস ফোল্ডারের function.php, আরেকটা হচ্ছে লিভস ফোল্ডারের init.php। তো এই লিভস ফোল্ডারের ভিতরে আমাদের এই ফাইলগুলো এখনও নেই, আমরা ফাইলগুলো বানিয়ে নিচ্ছি functions.php এবং init.php। এই init.phpর কাজ হবে আমাদের প্লাগইনটাকে ইনিশিয়ালাইজ করা। তো প্লাগইনটাকে ইনিশিয়ালাইজ করার জন্য সিম্পলি আমরা এখানে কিছু কনস্ট্যান্ট ডিক্লেয়ার করব। ফার্স্টে হচ্ছে আমার প্লাগইনের যে অটোলোড ফাইলটা থাকবে, অর্থাৎ আমরা যে কম্পোজার প্যাকেজগুলো ইউজ করব সেই প্যাকেজগুলো এখান থেকে আমরা ইনিশিয়ালাইজ করে নেব বা রিকোয়ার করে নেব, যেন আমরা আমাদের পুরো প্লাগইনের যে কোনো জায়গায় সেটাকে ইনক্লুড করা ছাড়াই ইউজ করতে পারি। কিন্তু এখন পর্যন্ত আমাদের প্লাগইনে কোনো কম্পোজার প্যাকেজ ইনস্টল করা হয়নি। আমরা কম্পোজার প্যাকেজ ইনস্টল করার জন্য সিম্পলি এই যে আমাদের WP কন্টেন্ট প্লাগইনস এবং জ্যাটেস ফিডব্যাক ফোল্ডারটি রয়েছে এর ভিতরে একটি টার্মিনাল ওপেন করব এবং এখানে একটি কমান্ড লিখব কম্পোজার ইনিট। তারপর এখানে আপনাদেরকে কিছু প্রম্পট চাইবে, এই প্রম্পটগুলো আপনারা অ্যাজ ইউজুয়াল আপনাদের ইচ্ছা মতো ফিল আপ করে দেবেন। যেমন আমার প্যাকেজের নাম কী হবে সেটা যাচ্ছে, আমি প্যাকেজের নাম দিলাম জ্যাটেস ফিডব্যাক। তারপর ডেসক্রিপশন চাইলে দিতে পারেন, আমি দিচ্ছি না। এখানে আপনার অথর আইডি চাইবে, দিলে দিতে পারেন। মিনিমাম স্টেবিলিটি, আমি এই প্যাকেজটা মূলত একটা লাইব্রেরি হিসেবে ইউজ করব, তাই এই প্যাকেজ টাইপ দিচ্ছে লাইব্রেরি। লাইসেন্স আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, কোনো ডিপেন্ডেন্সি প্রয়োজন হলে দেবেন। আমার ডিপেন্ডেন্সি প্রয়োজন নেই, আমার কোনো ডেভ ডিপেন্ডেন্সির প্রয়োজন নেই। জাস্ট এন্টার দিয়ে দেবেন, ইয়েস লিখে এন্টার দিয়ে দেবেন, তাহলে সব কিছুই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনাদের যা করতে হবে, এখানে composer.json নামে একটা ফোল্ডার আপনারা পাবেন। এই composer.json ফোল্ডারে যাবেন, এই যে অটোলোড PSR4 যে একটা অবজেক্ট রয়েছে এর ভিতরে আপনারা সিম্পলি এই আইটেমটা অ্যাড করে দেবেন, যার ফলে কি হবে, আমাদের ক্লাসেসের ফোল্ডারের ভিতরে যতগুলো ক্লাস থাকবে সেগুলো অটোমেটিক্যালি লোড হবে। তারপর আপনাদের ক্লাসগুলোকে অটোলোড করানোর জন্য আপনাদের আরেকটা কমান্ড ইউজ করতে হবে, সেটা হচ্ছে composer dump autoload। এখানে আমাদের init.php ফাইলে কিছু অপশনস কনস্ট্যান্ট রয়েছে যেগুলোর এই মুহূর্তে কোনো কাজ নেই। এইগুলোর কাজ হবে যখন আমরা প্লাগইনটাকে ভবিষ্যতে আপগ্রেড করব বা ফিচার যোগ করব, তখন আমরা এখানে এই অপশনসের ভিতরে বিভিন্ন ডাটা চেঞ্জ করে দিতে পারি। যেমন আমি যখন 0.1.0 থেকে 0.1.2 বা লেটেস্ট ভার্সনে আপগ্রেড করব তখন কি কি চেঞ্জ হবে, অপশন হিসেবে কি কি চেঞ্জ হবে, ডাটাবেজে টেবিল হিসেবে কি কি চেঞ্জ হবে বা নতুন টেবিল অ্যাড হবে, বা ডাটা কি কি চেঞ্জ হবে বা ইনসার্ট হবে বা ডিলিট হবে, সেগুলো এখানে ডিফাইন করে দেব। সেই অনুযায়ী আমি একটা আপডেট ফাংশন তৈরি করব, সেই আপডেট ফাংশন কাজ করবে। এই মুহূর্তে আমার এটার কোনো প্রয়োজন নাই, এটা আমি ভবিষ্যতের কথা চিন্তা করে এখানে রেখেছি। এর বাইরে আমাদের জ্যাটেস ফিডব্যাক অ্যাডমিন নামের কোনো ক্লাস এই মুহূর্তে নেই। এই ক্লাসটা থাকবে আমাদের, যেহেতু আমরা ক্লাসেস ফোল্ডারের সকল ক্লাস অটোমেটিক্যালি লোড করছি, সেহেতু আমাদের ক্লাসেস ফোল্ডারের ভিতরে এই নামের একটা PHP ফাইল থাকবে এবং এর ভিতরে আমাদের ফিডব্যাক অ্যাডমিনের ক্লাসটা থাকবে, যার ভিতরে আমাদের অ্যাডমিনের যত ফাংশনালিটি প্রয়োজন সবগুলো মেথড এখানে থাকবে। এরপর আসি, এখানে আমাদের অ্যাডমিনের ফাংশনালিটি ঠিকঠাকভাবে কাজ করার জন্য আমরা কিছু হেল্পার ফাংশন ইউজ করছি, যে ফাংশনগুলো আসলে আমরা কোথাও ডিফাইন করিনি। এই ফাংশনগুলো আমরা ডিফাইন করব মূলত আমাদের এই functions.php ফাইলে, যেটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছি। এখানে আমি তিনটা ফাংশন ইউজ করছি, একটা হচ্ছে ADM মেথড, একটা হচ্ছে জ্যাটেস মেথড, আরেকটা হচ্ছে INC পেজ। INC পেজ ফাংশনটা আমি ইউজ করছি মূলত আমাদের প্লাগইনে যে কোনো PHP পেজকে ইনক্লুড করার জন্য, এবং জ্যাটেস মেথড ইউজ করব আমাদের ফ্রন্ট এন্ডের যে মেথডগুলো রয়েছে ক্লাসের ভেতর সেই মেথডগুলোকে ইজিলি কল করার জন্য, এবং সেম ADM মেথড আমরা ইউজ করব আমাদের অ্যাডমিন প্যানেলের যে
ক্লাসটা রয়েছে সেই ক্লাসের যে মেথডগুলো রয়েছে সেগুলোকে ইজিলি কল করার জন্য। এরপর আসি আপনাদের প্লাগইন যখন অ্যাক্টিভ করা হবে বা ডিঅ্যাক্টিভ করা হবে বা আনইনস্টল করা হবে তখন আসলে আপনাদের ডাটাবেজে কি কি চেঞ্জ হবে সেগুলো আপনারা অ্যাক্টিভেশন হোক, ডিঅ্যাক্টিভেশন হোক এবং আনইনস্টল হোকের মাধ্যমে ডিফাইন করে দিতে পারেন। সেটা কিভাবে করতে পারেন? খুবই সিম্পল। আমরা অলরেডি ফিডব্যাক অ্যাডমিন পেজে এখানে অ্যাক্টিভেট নামের একটা ফাংশন ইউজ করেছি, যে ফাংশনটা আমাদের যখন অ্যাক্টিভ করা হবে প্লাগইন তখন যে কাজগুলো করবে, অর্থাৎ একটা ফিডব্যাক টেবিল ক্রিয়েট করবে, এছাড়া ডাটাবেজের অপশন টেবিলে কিছু অপশন অ্যাড করবে, এই কাজগুলোই করবে। আর যখন ডিঅ্যাক্টিভেট করা হবে তখন মূলত এটা কিছুই করবে না, জাস্ট এটার ফাংশনালিটি এটা অফ করে দেবে, এটা অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেসই করবে, এখানে আপনাকে কিছু করতে হবে না। এরপর যখন আনইনস্টল করা হবে তখন আমাদের যে টেবিলটা আমরা তৈরি করেছিলাম সেই টেবিলটাকে আমরা ড্রপ করে দেবো, অর্থাৎ ডিলিট করে দেবো, আর যে অপশনগুলো আমরা ক্রিয়েট করেছিলাম সেই অপশনগুলো আমরা ডিলিট করে দেবো। এখানে কিছু ভুল আছে, এই যে অপশন এখানে জেটেস এফডি সেটিংস, আমরা এখানে লিখেছি জেটেস ফিডব্যাক সেটিংস, এটা হবে জেটেস এফডি সেটিংস এবং জেটেস এফডি ভার্সন এবং সেই সাথে জেটেস এফডি ইউজার এজেন্টস। এই তিনটা অপশনকে আমাদের ডাটাবেস থেকে ডিলিট করে দিতে হবে যখন আনইনস্টল করব। আর এই লোড অ্যাসেটস ফাংশনের মাধ্যমে আমাদের অ্যাডমিন প্যানেলে আমরা যে সিএসএস জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো অ্যাড করা দরকার সেগুলো অ্যাড করছি। আর এই মেনু ফাংশনের মাধ্যমে আমরা অ্যাডমিন প্যানেলে যে মেনুটা অ্যাড করেছিলাম জেটেস ফিডব্যাক, সেই জেটেস ফিডব্যাক এবং জেটেস ফিডব্যাক সেটিংস, সেই মেনুগুলো এখান থেকে মেনু এবং সাব মেনু থেকে অ্যাড করে নিচ্ছি। আর এই ফিডব্যাক পেজে আমরা ফিডব্যাক যে পেজটা ছিল সেই পেজটা ইনক্লুড করেছি এবং সেটিংস পেজে সেটিংস পেজটা ইনক্লুড করেছি। আর এই সেটিংস মেথডে আমরা আমাদের যে সেটিংস যখন আপডেট করার জন্য সাবমিট বাটনে ক্লিক করছি বা সেভ সেটিংস বাটনে ক্লিক করছি তখন এই ফাংশনটা কাজ হচ্ছে আজাক্স রিকোয়েস্টের মাধ্যমে। আপনারা যদি আজাক্স রিকোয়েস্ট সম্পর্কে ডিটেলসে জানতে চান কমেন্ট করে জানাতে পারেন, আমি এটা নিয়ে আরেকটা বিস্তারিত ভিডিও বানাবো। এরপর এই অ্যাড মেটাবক্সেস ফাংশনটা একটা ইম্পর্ট্যান্ট মেথড, সেটা হচ্ছে এই মেথডের মাধ্যমে যখন একজন একটা পোস্ট ক্রিয়েট করছে বা এডিট করছে অথবা একটা পেজ ক্রিয়েট করছে বা এডিট করছে তখন সেই পেজের ডান পাশে যে ফিচার বক্সগুলো থাকে সেই বক্সগুলোর মধ্যে আমাদের যে প্লাগইনের একটা কাস্টম বক্স সেই বক্সটা ক্রিয়েট হচ্ছে। তারপরে এই রেন্ডার মেটাবক্স ফাংশনের মাধ্যমে আসলে কি হচ্ছে, আমাদের প্লাগইনের যে কাস্টম বক্সটা তৈরি হচ্ছে পোস্ট এডিট পেজে বা ক্রিয়েট পেজে, সেখানে আমি আসলে HTML কি আউটপুট দেখাতে চাই সেই আউটপুটগুলো রেন্ডার করা হচ্ছে। তারপর সেভ মেটাবক্স ফাংশনের মাধ্যমে আসলে কি হচ্ছে, আমাদের যখন পোস্ট এডিট পেজ বা ক্রিয়েট পেজ থেকে যখন কিছু চেঞ্জ করা হচ্ছে সেই চেঞ্জগুলো সেভ করা হচ্ছে ডাটাবেজে। এবং এই সবগুলো মেথড আমাদের এখানে যে ইনিট মেথডটা রয়েছে এই ইনিট মেথডের বিভিন্ন হুকের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হচ্ছে। তো হুক কি? ওয়ার্ডপ্রেসে হুকের মাধ্যমে আমরা বিভিন্ন ডাটা নিয়ে কাজ করতে পারি আর ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ফাংশনালিটি অ্যাড করতে পারি, এতে করে আমাদের ওয়ার্ডপ্রেসের কোর যে কোড থাকে সেই কোডকে টাচ করতে হয় না। আপনারা যদি এই পর্যন্ত এসে থাকেন তাহলে আপনারা অনেকটাই চলে এসেছেন, আর অল্প কিছু কাজ বাকি রয়েছে, তাই ভিডিওটা লাইক না করে থাকলে এখনই লাইক করে দেবেন, আপনারা পরে আবার এটা ভুলে যান। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিন। আমাদের লাস্ট কিছু স্টেপ বাকি রয়েছে প্লাগইনটা সম্পূর্ণ কাজ করার জন্য, সেটা হচ্ছে আমাদের অ্যাডমিনের জন্য যে ক্লাসটা দরকার সেই ক্লাসটা তো আমরা কমপ্লিট করলাম। অ্যাডমিনের পাশাপাশি ফিডব্যাক নেওয়ার জন্য যে ফ্রন্ট এন্ড দরকার সেই ফ্রন্ট এন্ডের ফাংশনালিটি কন্ট্রোল করার জন্য feedback.php নামের একটা ক্লাস দরকার। এই ফিডব্যাকের কাজ হবে আমাদের ফ্রন্ট এন্ডের ফিডব্যাক সাবমিট করার সময় সেটাকে সেভ করা ডাটাবেজে এই ফিডব্যাক মেথডের মাধ্যমে, এবং এই এক্সক্লুডেড মেথডের মাধ্যমে মূলত এটা একটা প্রোটেক্টেড মেথড, মানে এটা আমরা বাইরে কখনো অ্যাক্সেস করতে পারবো না। এই মেথডের মাধ্যমে আমি চেক করছি বা ফিল্টার করছি যে কোন ইউজাররা ফিডব্যাক দিতে পারবে না সেগুলো। তো যে সকল ইউজাররা ফিডব্যাক দিতে পারবে না তাদের সামনে ফিডব্যাক ফর্মের যে CSS জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো রয়েছে সেগুলো যাবে না। এর জন্য আমরা যখন অ্যাসেটস লোড করছি ফ্রন্ট এন্ডে অর্থাৎ CSS এবং জাভাস্ক্রিপ্ট লোড করছি তখন আমরা চেক করছি যে কারেন্ট রিকোয়েস্টটা এক্সক্লুডেড লিস্টের মধ্যে পড়ে কিনা, অর্থাৎ যদি কারেন্ট রিকোয়েস্টটা এক্সক্লুডেড লিস্টের মধ্যে পড়ে তাহলে এখান থেকে আমি রিটার্ন করে দিচ্ছি, সেক্ষেত্রে CSS বা জাভাস্ক্রিপ্ট ফাইলগুলোই লোড হবে না। এবং যদি সেটা না হয় সেই ক্ষেত্রে CSS এবং জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো লোড হবে। এখন কথা আসতে পারে যে ফিডব্যাক ফর্মটা আসার পর যখন ক্রস বাটনে ক্লিক করা হলো তখন তো সেটা আমি ডাটাবেজে স্টোর করিনি, তাহলে সেটা কিভাবে আইডেন্টিফাই করতে পারছে যে এই ইউজার আর এই পোস্টের ক্ষেত্রে ফিডব্যাক দিতে চায় না?
কারণ সেই ক্ষেত্রে তো আরেকবার যখন আমরা পেজটা লোড করছি তখন আর এই ফিডব্যাক ফর্ম সেই পোস্টের ক্ষেত্রে আসছে না সেই ইউজারের জন্য। সেটা আমরা ব্রাউজারে সেভ করে রেখেছি, আর যখন সে ফিডব্যাকটা কেটে দেবে তখন সেই ফিডব্যাকটা যেই পোস্টের সেই পোস্ট আইডি দিয়ে আমাদের যে ব্রাউজার রয়েছে ব্রাউজারে ডাটাটা সেভ থাকবে, অর্থাৎ এই পোস্ট আইডিটা সেভ থাকবে। যখন ওই পোস্ট আইডিটা আমাদের সামনে আসবে অর্থাৎ ইউজারের সামনে আসবে তখন ইউজারকে ফিডব্যাক ফর্ম দেখানো হবে না। ওকে, এখন আমাদের ইনিট ফাংশনটা যেটা রয়েছে এটা সেম আমাদের অ্যাডমিনের ইনিট ফাংশনের মতোই কাজ করছে। এখানে আমরা আমাদের কিছু হুকের সাথে আমাদের যে ফাংশনগুলো রয়েছে ফাংশনগুলো অ্যাড করে দিচ্ছি। এই আমাদের মেন ওয়েবসাইটের ব্যাকএন্ডের কাজ শেষ এবং অ্যাডমিন প্যানেলেরও ব্যাকএন্ডের কাজ শেষ। এখন আমাদের মূলত বাকি রয়েছে কিছু হেল্পার ক্লাস বাকি রয়েছে এবং আমাদের সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের কাজ বাকি রয়েছে, এবং সেই সাথে আমাদের যে পেজগুলো আমরা মেনুর মাধ্যমে অ্যাডমিন প্যানেলে শো করব বা আমাদের যে ফর্মটা আমরা ফ্রন্ট এন্ডে শো করব সেগুলো ইমপ্লিমেন্ট করা বাকি রয়েছে। তো এর জন্য আমাদের পেজেস ফোল্ডারের মধ্যে আমরা মূলত অ্যাডমিন প্যানেলের যে পেজগুলো রয়েছে সেই পেজগুলো অ্যাড করব। আমাদের অ্যাডমিন প্যানেলে মূলত পেজ রয়েছে দুইটা। একটা পেজ হচ্ছে যেটাতে আমাদের সব সেটিংস থাকবে, সেটিংসগুলো আমরা কন্ট্রোল করতে পারবো। সেই পেজটার নাম দিতে পারি আমি settings.php। settings.php-তে আমি বেসিক কিছু এখানে HTML দিয়ে নিচ্ছি। এখানে বেসিক কিছু HTML এবং বেসিক কিছু PHP রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা আমাদের সেটিংসগুলো লোড করছি এবং অ্যাডমিনকে দেখাচ্ছি, সেখান থেকে তারা এগুলো এডিট করতে পারে। এখানে আমরা উল্লেখ্য যে এই সেটিংস পেজের জন্য আমাদের একটা CSS ফাইলের দরকার রয়েছে। CSS ফাইলটা আমরা মূলত আমাদের যে অ্যাসেটস ফোল্ডার রয়েছে এর ভিতরে CSS নামের একটা ফোল্ডারের ভিতরে থাকবে এবং অ্যাসেটস ফোল্ডারের ভিতরে JS নামের একটা ফোল্ডারের ভিতর আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো থাকবে। আমাদের মূলত 3টা CSS ফাইল দরকার। আমি 3টা CSS ফাইলে এখানে পেস্ট করে দিচ্ছি। এই যে admin.css, এই admin.css এর মাধ্যমে আমাদের অ্যাডমিন প্যানেলে যে স্টাইলিংগুলো দরকার সেগুলো দিচ্ছি। app.css এর মাধ্যমে আমাদের মেইন ওয়েবসাইটে যে স্টাইলগুলো দরকার সেগুলো দিচ্ছি। আর এই যে starrating.min.css ফাইলটি রয়েছে এটি একটা থার্ড পার্টি লাইব্রেরি যেটা আমরা ইউজ করতেছি আমাদের ফিডব্যাকের যে স্টার রেটিং রয়েছে সেই রেটিংটা কন্ট্রোল করার জন্য, সেই রেটিংটা স্টাইলিং দেওয়ার জন্য। এখন আমরা কিছু জাভাস্ক্রিপ্ট অ্যাড করব। CSS এর মতো জাভাস্ক্রিপ্টেও আমাদের 3টা ফাইল থাকবে। একটা হচ্ছে admin.js যেখানে আমাদের অ্যাডমিনের সকল লজিক থাকবে, অ্যাডমিন পেজের যে লজিকগুলো রয়েছে সেগুলো থাকবে। অ্যাডমিন পেজ যখন আমরা সেটিং চেঞ্জ করছি তখন আজাক্স রিকোয়েস্ট পাঠাচ্ছি এই জাভাস্ক্রিপ্ট ফাইল থেকেই। আমাদের যে ফিডব্যাক পেজের যত জাভাস্ক্রিপ্ট লজিক দরকার সেগুলো এখানে থাকবে। আরেকটা স্ক্রিপ্ট রয়েছে feedback.js, এটাতে মূলত আমাদের যে ফ্রন্ট এন্ডের কাজগুলো রয়েছে সেই কাজগুলো হবে, অর্থাৎ আমাদের যে মেইন ওয়েবসাইটে যে ফিডব্যাক ফর্মটা আসবে এবং সেই ফিডব্যাক ফর্ম সাবমিট করা হবে সেই কাজগুলো হবে এই feedback.js পেজ থেকে। আর আরেকটা যেটা রয়েছে starrating.js, এটাও একটা থার্ড পার্টি লাইব্রেরি। ওই যে আমরা starrating.css ফাইলটা দেখছিলাম যেটা আমাদের স্টার রেটিংগুলোকে স্টাইলিং দেওয়ার কাজে ইউজ করছিল, সেটা লজিক কন্ট্রোল করার জন্য starrating.js ফাইলটা ইউজ করা হচ্ছে। এখন আসি এই সেটিংস ছাড়াও আমাদের আরেকটা পেজ থাকবে, সেটা হচ্ছে ফিডব্যাক পেজ, যেখানে আমরা সকল ফিডব্যাক দেখতে পারবো সকল পোস্টের জন্য। এই ফিডব্যাক পেজটা যদি আমি এখানে নিয়ে আসি আপনারা দেখতে পাচ্ছেন এই ফিডব্যাক পেজে মূলত 2টা পার্ট আছে। একটা হচ্ছে আমরা যদি পোস্ট আইডি পাই সেক্ষেত্রে আমরা সেই সিঙ্গেল পোস্টের যত ফিডব্যাক রয়েছে সেই ফিডব্যাকগুলো একটা টেবিলের মধ্যে দেখাবো। আরেকটা হচ্ছে যদি সেটা না পাই সেই ক্ষেত্রে আমাদের যতগুলো পোস্ট রয়েছে সবগুলো পোস্টের ওভারঅল রেটিং সহ ফিডব্যাকগুলো দেখাবো। সেই ক্ষেত্রে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের একটা লিস্ট টেবিল নামের ক্লাস রয়েছে যেটার সাহায্য নিয়ে খুব সহজেই এটা আমরা করতে পারি। এর জন্য আমরা ফিডব্যাক পোস্ট লিস্ট নামের একটা ক্লাস তৈরি করে নিচ্ছি। তো এই ফিডব্যাক পোস্ট লিস্ট ক্লাসটা আমরা জানি যে আমাদের সকল ক্লাস আমাদের এই ক্লাসেস ফোল্ডারের ভিতরে থাকবে। তো এর ভিতরে আমরা ফাইলটা তৈরি করে নিচ্ছি। এই যে আমাদের ফিডব্যাক পোস্ট লিস্ট ক্লাসটা আছে, এই ফিডব্যাক পোস্ট লিস্ট ক্লাসটাকেই আমরা এখানে ইনিশিয়ালাইজ করেছি এবং তারপর আমরা আইটেমগুলোকে প্রিপেয়ার করেছি, অর্থাৎ যে আইটেমগুলোকে আমাদের দেখাতে হবে পোস্ট পেজে সেই আইটেমগুলোকে প্রিপেয়ার করেছি। তারপর আমরা সেইগুলোকে ডিসপ্লে করে দিয়েছি একটা ফর্মের মধ্যে ডিসপ্লে করতে হবে, কারণ হচ্ছে এখানে আমরা বিভিন্ন এডিট করতে পারবো এই পেজ থেকে। যেহেতু এডিট করতে পারবো সেহেতু আমাদেরকে এটাকে একটা ফর্মের মধ্যে রাখতে হবে। এখানে আপনারা
এই যে লিস্ট রয়েছে এই লিস্টের মধ্যে এক দুইটা স্পেসিফিক মেথড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে গেট বাল্ক অ্যাকশনস আছে, এই মেথডের মাধ্যমে আমরা আসলে রিটার্ন করছি যেই মেথডগুলো আমরা বাল্ক প্রসেসিং করতে চাই, অর্থাৎ আমরা বাল্ক পোস্ট ডিলিট করতে চাই, অর্থাৎ একাধিক পোস্ট একসাথে ডিলিট করতে চাই, অথবা একাধিক পোস্টে একসাথে ফিডব্যাক ইনেবল করতে চাই, অথবা একাধিক পোস্টে একসাথে ফিডব্যাক ডিসেবল করতে চাই, সেগুলো এখান থেকে আমরা রিটার্ন করব। এবং প্রসেস বাল্ক অ্যাকশনের ভেতরে আমরা মূলত কি করছি, চেক করছি আমাদের যে কারেন্ট অ্যাকশন রয়েছে সেটা কি ডিলেট, অর্থাৎ এই যে ডিলেট, নাকি সেটা এনেবল, নাকি সেটা ডিসেবল। সেই অনুযায়ী আমরা পোস্ট এনেবল করছি অথবা ডিসেবল করছি অথবা পোস্ট ডিলিট করছি। এখন আমাদের সর্বশেষ যে কাজটা বাকি সেটা হচ্ছে আমরা যখন সেটিং সেভ করছিলাম তখন খেয়াল করেছি যে সেখানে একটা সুন্দর একটা লোডিং অ্যানিমেশন ছিল। সেই লোডিং অ্যানিমেশনটা আমরা আমাদের এই যে পেজেস রয়েছে, আমরা যদি সেটিংস পেজে যাই তাহলে এখানে দেখতে পারবো এই যে আমরা লোডার নামের একটা পিএইচপি পেজকে ইনক্লুড করছি, যার মাধ্যমে যখন আমরা সেটিংস সেভ বাটনে ক্লিক করছি তখনই লোডারটা দেখা যাচ্ছে। তো এই লোডারটা আমাদেরকে পেজেস ফোল্ডারের মধ্যে বানিয়ে নিতে হবে, loader.php ফাইলের মধ্যে। এখানে বেসিক কিছু HTML থাকবে, এই যে HTMLটা আমি কপি পেস্ট করে দিচ্ছি। এখানে মূলত একটা ডিভ রয়েছে লোডার ক্লাসের, তার ভিতরে একটা ডিভ, তার ভিতরে UL এবং এর ভিতরে কিছু লিস্ট আইটেম রয়েছে, এইটুকুই। আর নিচে স্প্যান ট্যাগের ভিতরে সেভিং সেটিংস। এখন এই টোটাল জিনিসটাকে আমরা মূলত আমাদের admin.css ফাইলের ভিতরে স্টাইলিং করেছি অ্যানিমেশনটা তৈরি করার জন্য। তো এই ছিল আমাদের টোটাল কোড। এখন যদি আমরা আমাদের ফাইনাল আউটপুটটা আবার দেখি, আপনাদের যে প্লাগইনটা রয়েছে সেই প্লাগইনটাকে অ্যাক্টিভেট করতে পারেন এবং প্লাগইন সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর আপনারা আগের মতো এই জ্যাটেস ফিডব্যাক অপশনটা দেখতে পাবেন। এখানে জ্যাটেস ফিডব্যাক নামের একটা পেজ থাকবে, সেটিংস নামের একটা পেজ থাকবে। সেটিং পেজ থেকে আপনারা মূলত ফিডব্যাকটা এনেবল রাখতে চান নাকি ডিসেবল রাখতে চান সেটা ঠিক করতে পারবেন। এখানে আপনারা কোনো ইউজারকে যদি এক্সক্লুড করতে চান যে সে যেন ফিডব্যাক না দেয়, সেটা এখান থেকে করতে পারবেন। কোনো আইপি যদি আপনারা এক্সক্লুড করতে চান যে এই আইপি থেকে আপনি ফিডব্যাক নিতে চান না, সেটাও এখানে এক্সক্লুড করতে পারবেন। এমনকি আইপি রেঞ্জও ইউজ করতে পারবেন। তাছাড়া আপনারা বিভিন্ন ব্রাউজার বা অ্যাপকেও এক্সক্লুড করতে চান। মনে করেন আপনারা চান না যে যদি এই রিকোয়েস্টটা কোনো বট থেকে এসে থাকে, যেমন ফেসবুক বট, এরকম কোনো বট থেকে এসে থাকে, তাহলে আপনি চান না যে সে কোনো ফিডব্যাক দিক অথবা ফিডব্যাক ফর্মটা তার সামনে যাক। সেক্ষেত্রে আপনারা এগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপর সিম্পলি সেভ সেটিংসে দেবেন, এই যে সুন্দর একটা অ্যানিমেশন, এবং সেটিংসটা সেভ হয়ে গেল। এখন আপনারা যদি ফিডব্যাক পেজে যান, এই মুহূর্তে ফিডব্যাক পেজে কোনো আইটেম নেই, কারণ আপনাদের কোনো পোস্ট বা পেজকে আপনারা ফিডব্যাক এনেবল করে দেননি। এটা করার জন্য আপনারা সিম্পলি আপনাদের যে পোস্ট রয়েছে অল পোস্টে যান। এখানে অলরেডি আপনাদের একটা ডামি পোস্ট দেওয়া আছে। এই পোস্টের এডিট পেজে যদি যান, এডিট পেজ থেকে আপনারা নিচের দিকে দেখতে পাবেন আমাদের যে কাস্টম অপশনটা রয়েছে জ্যাটেস ফিডব্যাকের এনেবল ফিডব্যাক অপশনটা, এটা এখান থেকে আপনারা এনেবল করে দিলে এবং সেভ করে দিলে এই পোস্টটা ফিডব্যাক পাওয়ার জন্য অ্যাপ্রুভ হয়ে যাবে। এখন যদি আপনারা আপনাদের মেইন ওয়েবসাইটে যান এবং পেজটাকে রিফ্রেশ করেন, এখানে আপনারা কিছুক্ষণ সময় অপেক্ষা করেন, 5 সেকেন্ডের মতো সময়, তাহলে আপনারা দেখবেন আপনাদের ফিডব্যাক ফর্মটা এখান থেকে চলে আসছে, যেখান থেকে আপনারা ফিডব্যাক সাবমিট করতে পারবেন। এখন আপনারা যদি এখানে এটাকে ডিসেবল করে সেভ করে দেন আবার, তারপর এখানে এসে পেজটাকে রিফ্রেশ করেন, সেই ক্ষেত্রে দেখেন এই পেজের ক্ষেত্রে কোনো ফিডব্যাক ফর্ম আসবে না। এখানে আমি যতক্ষণে অপেক্ষা করি কোনো ফিডব্যাক ফর্ম আসবে না। এখন আমাদের এটাকে আমরা এনেবল রেখে আমাদের যে একটা পেজ রয়েছে, এটা তো একটা পোস্ট ছিল, পোস্ট ছাড়া আমাদের একটা পেজেও চাইলে আমরা ফিডব্যাক নিতে পারি আমাদের এই প্লাগইনের মাধ্যমে। সেটা কিভাবে নিতে পারি? আমাদের এই যে পেজেস রয়েছে, অল পেজেসে যদি যাই, এখানে স্যাম্পল পেজের এডিট অপশানে যদি যাই, এখান থেকে এই যে এনেবল ফিডব্যাক অপশানটা রয়েছে, এটাকে এনেবল করে সেভ করে দিলে এই পেজে যখন যাবে সেই পেজেও ফিডব্যাক নিতে পারবে। অর্থাৎ এইভাবে যে কোনো পেজ বা পোস্ট ক্রিয়েট করার সময় এখান থেকে যদি জাস্ট এনেবল ফিডব্যাক অপশানটা ক্লিক করে দেয়, সেই ক্ষেত্রে সে ফিডব্যাক নেওয়ার ফর্মটা সেই পেজের সামনে চলে আসবে। এখন আমরা যদি এই যে স্যাম্পল পেজ আছে এটাতে যাই, এটাতেও আমরা ফিডব্যাক ফর্মটা দেখতে পাবো 5 সেকেন্ড পর। তো এখন যদি আমরা এই যে ফিডব্যাক পেজে যাই, আমাদের প্লাগইনের ফিডব্যাক পেজে, তাহলে আমরা এই দুইটা পোস্ট দেখতে পাবো, কারণ এই দুইটা পোস্ট বা পেজে
আমরা ফিডব্যাক এনেবল করে রেখেছি, কিন্তু আপাতত এদের কোনো রেটিং দেওয়া হয়নি। আমরা যদি আমাদের এই স্যাম্পল পেজটাকে একটা রেটিং দিই, 10 রেটিং দিলাম, টেস্ট ফিডব্যাক নামের একটা ফিডব্যাকও দিলাম, এটাকে যদি সাবমিট করি, ওকে থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক, পারফেক্ট। এখন এখানে আমরা রিফ্রেশ করলে দেখতে পাবো যে স্যাম্পল পেজের 5 স্টার রেটিংয়ের একটা রেটিং রয়েছে। আমরা যদি ফিডব্যাকগুলো দেখতে চাই তাহলে এই স্যাম্পল পেজে যেতে পারি, এখানে আমরা ফিডব্যাকটা দেখতে পাবো। কোন ইউজার ফিডব্যাকটা দিয়েছে সেটা দেখতে পাবো না এখানে, কারণ হচ্ছে লগড ইন হোক বা লগড ইন ছাড়া হোক, যে কোনো ইউজার অথেন্টিকেটেড না হলেও সেই ইউজার আপনার যে কোনো পেজে ফিডব্যাক দিতে পারবে। সেই ক্ষেত্রে ইউজারের ইনফরমেশন অর্থাৎ ইউজারের নাম বা ইমেল আমরা কোথাও কালেক্ট করছি না এই প্লাগইনের মাধ্যমে। তো এরকমভাবেই যে কোনো ফিডব্যাক যখন ইউজার দেবে সেই ফিডব্যাকগুলো এই পোস্ট পেজে এসে জমা হবে, এখান থেকে আপনারা অ্যানালাইসিস করতে পারবেন। তো এই সব কিছু আগেই দেখিয়েছি। আপনারা চাইলে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডিরেক্টরিতেও এই প্লাগইনটি আপলোড দিতে পারেন আপনাদের নামে। তো এই ছিল আজকের মতো। আপনারা এখানে দেখেছেন আমরা সম্পূর্ণ স্ক্র্যাচ থেকে একদম জিরো থেকে প্লাগইনটি তৈরি করেছি এবং এই প্লাগইনটি এখন সম্পূর্ণভাবে ফাংশনাল একটি প্লাগইন। এই প্লাগইনটির মাধ্যমে আপনারা ওয়ার্ডপ্রেস সেটআপের যে কোনো পোস্ট থেকে ফিডব্যাক কালেক্ট করতে পারবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকের মতো সাইনিং অফ।